এবং যে কোনো সমস্যা সমাধান আলোচনার মধ্য দিয়ে হওয়া উচিত। তা আমি দুদিন আগেই গত পরশুদিন আমার ওপিনিয়ন দিয়েছিলাম যে মুখ্য সচিব বা রাজ্যপালের মধ্যস্থতায় বসা উচিত। যাই হোক, জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ, তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত মেধাযুক্ত এই যারা এই পুরোটা অর্গানাইজ করছেন বা লিডারশিপ দিচ্ছেন, পশ্চিমবাংলার আপামর মানুষের শুভেচ্ছা, সমর্থন, বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি আছে এবং এদের দৃঢ়তাও আছে, সাহসও আছে। আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, এখন ওরা প্রতিমধ্যে আছে যা আমরা খবর পেলাম বা আমি সরকারকে বিরোধী দল মুখ্যমন্ত্রী প্রথমে বিরোধী দলের নেতা আমাকে বলতেন অসুবিধা ছিল যেহেতু নন্দীগ্রামে গেছে। গত 23 সাল থেকে বিধানসভায় তিনি বিরোধী দলনেতা বলেন, মানে গণতন্ত্রের নেতা 21 সাল থেকে হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে তিনি সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণও করেছেন। মানে তার তো সংখ্যা অনেক বেশি, আমরা সংখ্যা অনেক কম। তাই গণতন্ত্রের বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা, উনি কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই। যাই হোক, আমি বলবো ভালো লক্ষণ, ভালো। তা বলবো 30 জনের সঙ্গে বসুন, লাইফ চেয়েছে আর কি আছে বলবো। নবান্ন তো অনেক রকম হল আছে, তার তো মন্ত্রী ছিলাম। তা ক্যাবিনেট মিটিং যেখানে হয় সেখানে গোটা 40-50 চেয়ার আছে। সরকারের যদি 10 জন থাকে, ওরা যদি 30 জন থাকে, অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই। আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে, ওখানে 1000-2 লোক বসতে পারে। এখন করোনা নেই, সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই। তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয়। এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন নয়, অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোকজন আছে। তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো, তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা প্রধান বিরোধী দল বিজেপি বলছে, সাধারণ মানুষও বলছে। আমাদের লড়াই চলবে, আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব। 16 তারিখে আমাদের ধর্ণা মঞ্চে বড় জমায়েত হবে। সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজ্য স্তরে আমরা জানাবো। আমাদের কাজ আমরা পলিটিক্যালি করব। আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী, তার জন্যই এই সমস্যা। তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে, তার পদত্যাগই হচ্ছে, সরে যাওয়াটাই সলিউশন। কিন্তু যারা আজকে 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন, তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত। একটা সংখ্যা আর একটা লাইফ স্কিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে। আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যাশ্রী। তাই জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন, ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন। কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে, 1.5 বছরের মধ্যে বিধানসভা নির্বাচন, ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না। যদিও আমাকে ছেড়ে দেন, ওরা একটা মানে দম রাখতে হবে, তাহলে তো IPS IASরা, সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে, দমবন্ধ অবস্থায়, তারা ওনাকে তো মানবেন না। আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে, যে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যদি কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আমি অনুরোধ করবো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় 9ই আগস্ট আমাদের বোনের বিচার, তার জন্য আমরা 18 তারিখে
সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অপেক্ষা। ভট্টাচার্যের শর্ত সাপেক্ষে জামিন হলো, এটা তো কোর্টের ব্যাপার, কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন। কিন্তু আমার মনে হয়েছে যে ইডির কেসে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে মানিক ভট্টাচার্যের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই বেল ক্যান্সেল করার জন্য যেন আবেদন করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছি, আমরা পার্থ মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখি। সীতারাম ইয়েচুরির প্রয়াণের খবর এসেছে। নিশ্চিতভাবে বড় মাপের নেতা, সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করছে এবং পুরোটা পারতেন না, প্রবলেম হতো, কিন্তু চেষ্টা করতেন। মানে বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল। আমি ওনার কথাবার্তায় দেখেছি। আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি। একবার প্লেনে দেখা, সেখান থেকে দিল্লিতে ছিলেন, আমি পার্লামেন্টে গেছিলাম, ওইখানে একটু আলাপ হয়েছে, 2 ঘন্টা একসঙ্গে কথা বলতে বলতে চেষ্টা করেছি। সুপ্রিম কোর্টের কথাকে বারবার মনে করে দিয়ে সরকারের তরফ থেকে যে তাদের বারবার বলা হচ্ছে কাজে তালিকা যে বানানো হচ্ছে এটা ওদের সিনিয়র কাউন্সিল যিনি আছেন মাননীয় কপিল সিব্বালের গাইডেন্সে কাগজ তৈরি করেছেন। কারণ সেদিনকে আপনারা দেখেছেন আরজি করের ঘটনার থেকেও 23 জন মারা গেছে, সেটা বড় করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার। ঠিকই করেছেন, কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য। আমি বলবো পুজো করুন আর এবারে ফিল করুন উই ওয়ান্ট দ্যাট। 18 তারিখ যে আওয়াজ উঠবে, গতবারে যেমন সন্তোষ মিত্র স্কোয়ারে জয় শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে, এবারে গোটা বাংলা জুড়ে শুনবেন জাস্টিস ফর আরজি কর, বিচার চাই। এই আওয়াজ শুনবেন, পুজো হবে, পুজো উপলক্ষে উৎসবও হয়তো হবে, আর এই আওয়াজটা আরও বেশি করে হবে। এটা আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের। 18 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির পর কি হবে? 18 তারিখ বিকালে বলবে। আর বিজেপি কি কর্মসূচি নিচ্ছে 16 তারিখ। আমরা মানসিকভাবে প্রস্তুত যে আরও 15 মাস আমাদের লড়াই করতে হবে এই দুঃশাসনের রাজত্ব, এই জঙ্গলের রাজত্ব খতম করা। তাই আন্দোলনের তীব্রতা বাড়বে এবং অনেক পেন্ডিং ইস্যু রয়েছে পশ্চিমবাংলায়, যার মধ্যে কর্মসংস্থান, চাকরি একটি বড় ইস্যু। আরজি কর যেমন থাকবে, চাকরি দাও নয় বাড়ি যাও, এটাও হবে, তার কাজও